এক রোদ ঝলমলে দার্জিলিংয়ে সকালে দাঁড়িয়ে আমি আপনাদেরকে সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আজকে আমাদের দার্জিলিংয়ের তৃতীয় এবং শেষ দিন। তো আজকে আমাদের প্ল্যান এইরকমই, সকালবেলা উঠেছি, উঠে ফ্রেশ হয়ে চান টান করে রেডি কিসের জন্য না, এখানে যে মহাকাল মন্দির রয়েছে সেই মহাকাল মন্দির যাওয়ার জন্য। আমরা সকাল সকাল মহাকাল মন্দিরে যাব, একটু পুজো দেব, তারপরে এসে আমরা এখান থেকে কিন্তু চেক আউট করে বেরিয়ে যাব হোটেল থেকে। দিয়ে আমরা আজকে এনজিপি পৌঁছে যাব, আর এনজিপি পৌঁছে আমাদের এই যে ট্যুর সেটা শেষ করব। তবে এনজিপি পৌঁছানোর আগে কিন্তু আজকে আমরা বেশ কয়েকটা জায়গা ঘুরে দেব। তো যাই হোক, প্ল্যান মতো এখন আমরা বেরিয়ে মহাকাল মন্দিরে যাই, গিয়ে আমাদের দিনটা আজকে শুরু করছি। মহাকাল মন্দির মূলত ভগবান শিবের একটি মন্দির। কথিত আছে এই স্থানে একসময় মহাকালেশ্বর শিব স্বয়ং আবির্ভূত হয়েছিলেন। এই মন্দিরে পৌঁছতে গেলে আপনাকে একটি পাহাড়ি পথ বেয়ে উঠতে হবে, যেখানে পাখির ডাক, ঠান্ডা বাতাস আর পাইন গাছের ছায়া আপনাকে ঘিরে থাকবে। ওপরে পৌঁছে আপনি দেখতে পাবেন দার্জিলিং শহরের এক অসাধারণ দৃশ্য। এই মন্দিরের সবচেয়ে বিশেষ দিক হলো এখানে হিন্দু এবং বৌদ্ধ উভয় ধর্মের উপাসনার পরিবেশ তৈরি হয়েছে। শিব, পার্বতী, গণেশের মূর্তি যেমন আছে, তেমনি পাশাপাশি রয়েছে বৌদ্ধ স্তূপ এবং লামাদের প্রার্থনা করার জায়গা। প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। মহাকাল মন্দির শুধু একটি মন্দির নয়, এটি একটি এমন জায়গা যেখানে এসে আপনি অনুভব করবেন প্রকৃতি ও আধ্যাত্মিকতার মিলন। দার্জিলিং ঘুরতে গেলে এই জায়গাটি একদমই বাদ দেওয়া উচিত নয়। দার্জিলিং শহরের ব্যস্ততা ও কোলাহল থেকে একটু ওপরে উঠলেই দেখতে পাওয়া যায় শান্তির এক অপূর্ব ঠিকানা, এই মহাকাল মন্দির। মহাকাল মন্দিরে পুজো দেওয়ার পরেতেই ধীরে ধীরে প্রকৃতি আরও সুন্দর হয়ে উঠল, আকাশ পরিষ্কার হয়ে উঠল, আর আমরা কাঞ্চনজঙ্ঘার অসাধারণ এক দৃশ্য দেখতে পেলাম। দার্জিলিং থেকে আমরা রওনা দিয়ে দিলাম। আমরা দার্জিলিংকে টাটা জানিয়ে এখন চলে যাচ্ছি কোথায়? লেপচা জগতের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমাদের আজকে ডেস্টিনেশন কিন্তু এনজিপি স্টেশন। তবে এনজিপি স্টেশন যাওয়ার আগে যেরকম সকালে বললাম, আমরা বেশ কয়েকটা কিন্তু স্পট ঘুরে তারপরে যাব। তো প্রথম যে স্পটটা সেটা হচ্ছে লেপচা জগৎ। সকালের ওয়েদারটা আজকে কিন্তু ভীষণ সুন্দর, সানি ওয়েদার, আর তার সাথে কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর দৃশ্য আমরা দেখেছি। মানে পুজো দিয়ে বেরোনোর পরেতে ওই রাস্তাটা দিয়ে আসার সময় একদম ঝকঝকে, সামনে থেকে কোনো অবস্ট্রাকল ছিল না, কিছু না, খুব সুন্দর পেয়েছি। মানে শেষ দিন যেন, মানে এতদিনের অপেক্ষা শেষ দিন যেন আমাদের কাঞ্চনজঙ্ঘার এই দৃশ্য ভরিয়ে দিয়েছে। খুব ভালো লেগেছে আজকে। লেপচা জগতে এসে আমরা পাইন ফরেস্টে ঢুকলাম। এই হলো এন্ট্রি পাইন ফরেস্টের। 20 টাকা করে পার হেড টিকিট। পুরো পাইনের জঙ্গল এখানে। আবার এই জায়গাটায় এসে আমরা সেই
মেঘ আর কুয়াশার ফিলটা পাচ্ছি। তো সুতরাং পাইন ফরেস্টের ভেতরে এরকম কুয়াশা হালকা দারুণ লাগছে। ঠিক এই জিনিসটা আমরা পেয়েছিলাম কোথায় বলুন তো, কমেন্টসে লিখে জানান। আমরা এখন রয়েছি সীমানাতে। সীমানা মানে হলো নেপাল আর ভারতবর্ষের বর্ডার। এই যে নেপাল বর্ডার 0 কিলোমিটার এখানে দেখাচ্ছে। এই যে এই রাস্তা ধরে আমরা এলাম, এই রাস্তা ধরে এলাম, তো এই দিকটা হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে। আর এই রাস্তার অপোজিট সাইডটা যেটা চলে যাচ্ছে এটা কিন্তু পড়ছে নেপালের মধ্যে। তা আমরা একদম বর্ডারে দাঁড়িয়ে। আমরা নেপালের রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, নেপালের রাস্তা। তার মানে দার্জিলিং ট্যুর করতে এসে কিন্তু আমরা মানে বলা যেতে পারে ফরেন ট্যুর করছি। আমাদের প্রতিবেশী দেশ নেপাল একদম কাছেই। এখানে আমাদের আইডি কার্ড দেখিয়ে আমরা এখানে প্রবেশ করলাম। সামনেই দেখালাম যে এখানে এসে কিন্তু আপনারা এই আধ ঘন্টার সময় কাটানোর মধ্যেও কিন্তু বেশ কয়েকটা জিনিস দেখে নিতে পারেন। এদের একটি নির্দিষ্ট ফিক্সড রেট রয়েছে, গাড়ি রয়েছে সেখানে, বা 4-5 ঘন্টা যদি সময় থাকে তাহলেও কিন্তু এখানে আসতে পারে। পশুপতি মার্কেট যেটা রয়েছে সেই মার্কেটেই আমরা একটু হেঁটে বেড়াচ্ছি। সামনে ভিজিবিলিটি কিছু নেই বললেই চলে, এই যে এইটুকুনি দেখা যাচ্ছে, মানে এই 5 থেকে 7 পা পর্যন্ত, তারপরে আর কিছু দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা অন্ধকার। কেমন লাগছে নেপালে এসে? দারুণ দারুণ। এখানে চারিটা দিক পুরো কুয়াশাই কুয়াশা, আর ঠান্ডা, সাংঘাতিক ঠান্ডা। আমরা ভেবেছিলাম আজকে হয়তো ওয়েদারটা খুব সানি থাকবে, কারণ সকালটা সেরকমই পেয়েছিলাম, কিন্তু বাট এখন যত নিচে নামছি তত দেখছি এরকম মেঘে ঢেকে যাচ্ছে, কুয়াশায় ঢেকে যাচ্ছে। তো বিন্দু বিন্দু মানে জলের ফোঁটাও কিন্তু লাগছে, গায়েতে লাগছে, এরকম ফিল করছি আমরা। কুয়াশাটা এতটাই ডিপ যে কারণে গায়ে কিন্তু সেগুলো লাগছে, যখন জলের ছিটে মনে হচ্ছে কেউ স্প্রে করছে মুখের ওপরে। একদমই তাই। এরপরে আমরা চলে এলাম গোপালধারা টি এস্টেট দেখতে, যা হলো দার্জিলিং জেলার মিরিক সাব ডিভিশনের একটি বিখ্যাত চা এস্টেট। মিরিক শহর থেকে 12 কিলোমিটার দূরে। এটির পাহাড়ি উচ্চতা 5500 ফুট থেকে 7000 ফুট। বাগানটির মোট আয়তন প্রায় 320 হেক্টর, যার মধ্যে 172 হেক্টর জুড়ে রয়েছে এই চা বাগান। এই গোপালধারায় দার্জিলিংয়ের প্রিমিয়াম চা উৎপাদন করা হয়। বিশেষত ফার্স্ট ফ্লাশ ও সেকেন্ড ফ্লাশ চায়ের জন্য এটি বিশ্বব্যাপী পরিচিতি রয়েছে এবং এখান থেকে প্রচুর চা রপ্তানিও করা হয়ে থাকে। আমাদের আজকে পরবর্তী এবং শেষ ঘোরার জায়গা হলো মিরিক লেক ও গার্ডেন। এই মিরিক লেক দার্জিলিং জেলার মিরিকে অবস্থিত আকর্ষণীয় পর্যটন একটি কেন্দ্র। এটি প্রায় 1.25 কিলোমিটার দীর্ঘ মানুষের তৈরি একটি জলাশয়, যা 25 থেকে 26 ফুট পর্যন্ত গভীর। এর চারিদিকে হাঁটতে খুব সুন্দর লাগে, কারণ এর পরিবেশটাই এই রকম সুন্দর জলাশয় এবং তার চারিদিকে সুন্দর পাইন গাছ দিয়ে ঘেরা। প্রায় 3.5 কিলোমিটার লম্বা হাঁটার এই ট্রেলটিতে বিশেষ করে সন্ধ্যেবেলা ও সকালবেলা হাঁটতে খুব ভালো লাগে। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাওয়া যায়। এই লেকে আপনারা বোটিংও করতে পারেন, সঙ্গে ঘোড়ায় চড়ার একটি অভিজ্ঞতাও নিতে পারেন। সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এই লেক খোলা থাকে। আমাদের 4 রাত 5 দিনের দার্জিলিং ভ্রমণ শেষ করে এবার আমরা ফিরে যাচ্ছি এনজিপি স্টেশন।
সেখান থেকে ট্রেন ধরে চলে যাব কলকাতা। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এই পুরো দার্জিলিং সিরিজের একটি প্লেলিস্ট আমার ইউটিউব চ্যানেলে বানানো রয়েছে, চাইলে সেখান থেকে সবকটি ভিডিও দেখতে পারেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সেও তার লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছেই চলে আসে। তো অবশেষে আমরা 6:15 এসে পৌঁছালাম এনজিপি স্টেশন। একটা দারুণ ঘোরার অভিজ্ঞতা নিয়ে আমাদের এই ট্যুরটা শেষ করলাম। যেরকম দার্জিলিং ঘুরেছি সেরকম তার সাথে সাথে দুটো যে অফবিট জায়গা সেটাও কিন্তু আমরা দারুণ এনজয় করেছি। প্রথম দিকে কাঞ্চনদার সাথে দেখা হয়নি বলে মনটা একটু খারাপ ছিল, কিন্তু গত দুদিন মন ভরিয়ে দিয়েছে। আজকে তো স্পেশালি দারুণ। তো যে কটা প্ল্যান করেছিলাম সে কটা কিন্তু আমরা এক্সিকিউট করতে পেরেছি, সেই জন্য খুবই ভালো লাগলো। এবং ট্রাভেল ডায়েরিজ টিমের সাথে আমরা যে এই সবাই মিলে গেছিলাম, সবাই এত সুন্দর কোঅপারেট করেছে, ঠিক আছে। আর প্রত্যেকটা জায়গায় মানে কোনো জায়গায় আমরা যে প্ল্যানটা করেছি, যখন যেটা বলেছি, সবাই একসাথে একভাবে রাজি। তো এত সুন্দরভাবে আমরা ঘুরেছি, তার জন্য এটা কিন্তু আমাদের সবসময় মনে রাখার মতো একটা ট্যুর হয়েছে। তো খুব ভালো লাগলো। এক্সপিরিয়েন্স বলতে নীলাদ্রির এক্সপিরিয়েন্স একটু জানতে চাইবো। সম্ভবে ভালো লাগলো, ইচ্ছে করছিল ওখানেই থেকে যেতে। এই গরমের পচা গরমে আর ফিরতে ইচ্ছে করছিল না, কিন্তু কিছু করার নেই, কাজ সংসার সব জীবন এখানেই, ফিরতে তো হবেই। স্মৃতিটুকু রাখলাম, ভালো স্মৃতি রাখলাম, সেগুলো নিয়ে আরও ভবিষ্যতে অন্য জায়গায় যাওয়ার জন্য রেডি হব। ওকে, সুভার একটু এক্সপিরিয়েন্স এনে নি। ভীষণ ভালো লাগলো, খুব সুন্দর ঘুরলাম। আবার একসাথে আবার ঘুরতে আসবো এটা আশা করি। মানে আমরা আস্তে আস্তে বলছিলাম কি কি বাকি থাকলো আর নতুন কি করবো সেই নিয়ে একটা নতুন আর আমার যাতে আসতে পারি সেই আশাই রাখলাম। খুব এনজয় করেছি। চলো তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের ব্লগটা আর এই সিরিজটা এখানেই এনজিপি স্টেশন থেকে শেষ করছি। আমরা 7:45 দার্জিলিং মেল ধরবো। কালকে সকাল 5টা 5:30 নাগাদ আমরা শিয়ালদা স্টেশন পৌঁছে যাব। ছোট জার্নি এই করে আমাদের এই সিরিজটা এখানে শেষ করছি। তবে হ্যাঁ, এই সিরিজটা হচ্ছে ট্রাভেল ডায়েরিজের নতুন গল্প কিন্তু এরপরে আবার আসবে। তাই প্রত্যেকবারের মতো যেরকমভাবে শেষ করি, যে ট্রাভেল ডায়েরিজের সাথে আপনাদের সফর জারি থাকবে, কেননা লাইফ ইজ অল অ্যাবাউট ট্রাভেল।